আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সকল রাজনৈতিক ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করবার যেমন আর কেউ রইল না, তেমনি এই যে নানা পক্ষ নাড়িয়ে গেল, যাদের মধ্যে অনেকেই বাংলাদেশের চরিত্রটাই বদলে ফেলতে চায়। কেউ বলছেন বাংলাদেশের নারীদের 4 ঘন্টা কাজ করা উচিত, কেউ বলছেন বাংলাদেশের নারীদের আর বের হওয়া উচিত না, কেউ কেউ বাংলাদেশের নারীরা কে কোন পোশাক পরবেন ঠিক করে দিচ্ছেন। কিংবা আবার আমরা দেখছি যে ভয়াবহ অশ্লীল স্লোগান ছাড়া বাংলাদেশে আসলে বোধহয় ফ্যাসিবাদ বিরোধী কিংবা ভারত বিরোধিতার রাজনীতি করা যাচ্ছে না। এই পুরো প্রক্রিয়াটা সম্ভব হচ্ছে এমন একটা পরিস্থিতিতে যখন খালেদা জিয়ার মতো সর্বজন গ্রাহ্য ওই রাজনীতির আর কোনো নেতা অবশিষ্ট নাই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। 1 মাসেরও বেশি সময় ধরে গুরুতর রোগ শয্যায় চিকিৎসাধীন থাকবার পর আজ সকালে তার মৃত্যুর খবর এসেছে। আমরা যারা বাংলাদেশের নাগরিক এবং মধ্য 40-এর এদিকে ওদিকে যাদের বয়স, তাদের জন্য সত্যিকার অর্থেই এক যুগের অবসান হলো, বর্ণাঢ্য এক রাজনৈতিক যুগের অবসান হলো খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে। আমাদের পুরো জীবৎকালটাই আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতির রাজপথ এবং সরকার নিয়ন্ত্রণ করেছেন, শাসন করেছেন, তার গতি প্রকৃতি নির্ধারণ করেছেন যে 2 নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, তাদের মধ্যে একজনের জীবনাবসান হলো আজকে। আমরা 2.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে দেখেছি যে রাজনৈতিক দল গঠনের সক্ষমতা নাই, রাজনীতি করবার তেমন অভিজ্ঞতা নাই, জনসমর্থনে শূন্য এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর একটি অংশ দেশি বিদেশি প্ররোচনায় এই 2 নেত্রীকে সরিয়ে দিলেই বাংলাদেশের রাজনীতির কি মঙ্গল হবে সেই তত্ত্ব প্রচারণা, প্রবর্তন এবং সেই তত্ত্বের এক রকমের বিকাশ সাধনের চেষ্টা করে গেছেন সর্বসাধ্য দিয়ে। -2 ফর্মুলার যে কার্যকলাপ, যে প্রচারণা চলেছে 2.5 দশকের বেশি সময় ধরে, 2024-এর আগস্টের পর এক নেত্রী রাজনীতি থেকে, বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছেন। আরেক নেত্রী দেশে ছিলেন বটে, কিন্তু তিনি এখন তাকে সকলে সর্বজনের শ্রদ্ধেয়, বাংলাদেশের রাজনীতির একেবারে সর্বজন স্বীকৃত অভিভাবক এসব বলে আবেগ প্রকাশ করছে বটে, কিন্তু ভুলে গেলে চলে না 2024-এর আগস্টের পর না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খালেদা জিয়ার কাছে কোনো পরামর্শের জন্য গিয়েছিলেন, না যেই ডক্টর ইউনূস একরকম কোথা থেকে জানি প্যারিস থেকে উড়ে এসে বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করলেন, তিনি কোনো পরামর্শের জন্য খালেদা জিয়ার দ্বারস্থ হয়েছিলেন, কিংবা খালেদা জিয়ার কাছে কোনো বুদ্ধি পরামর্শের জন্য এই তরুণ নেতারা 2024-এর আগস্টের পর থেকে যেই তরুণ নেতারা বাংলাদেশের রাজনীতি দাপড়ে বেড়াচ্ছে, কিংবা বাংলাদেশের রাজনীতিতে যে নতুন ধরনের ভাষা, নতুন ধরনের রাজনৈতিক নানা রকম তত্ত্ব কিংবা নতুন এক রাজনৈতিক ধারার দিকে বাংলাদেশকে ঝুঁকে পড়তে দেখা যাচ্ছে, তাদেরও কাউকে কিন্তু খালেদা জিয়াকে পরামর্শ নিতে বা খালেদা জিয়ার সঙ্গে কোনো আলাপ আলোচনা করতে 2024-এর আগস্টের পর যেতে দেখা যায় নাই। কারণ সব বোঝবার খালেদা জিয়ার মৃত্যু কি করে একটা বর্ণাঢ্য রাজনৈতিক যুগের শুধু অবসান ঘটাচ্ছে না, কেন বাংলাদেশের রাজনীতি পাল্টে দেবে, সেটা বুঝতে হলেও আসলে সেই জায়গায় ফিরে যেতে হবে যে কেন -2 এত জরুরি ছিল, কেন খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো, যে দলগুলো খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, যে দলগুলো খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিতে
মানে রাজনীতি করেছে, বাংলাদেশের রাজনীতিতে জনসমর্থনের এক রকমের কেন্দ্রে এসেছে, তারাও কেন এই আগস্টের পর এখন বলছে বটে যে খালেদা জিয়া তাদের সকলের রাজনৈতিক নেত্রী ছিলেন, কিন্তু তখন মানে সেই সময়টায় যখন খালেদা জিয়া বুদ্ধি পরামর্শ দিতে পারতেন, কিংবা বাংলাদেশের সত্যিকার অর্থে যে ক্রান্তিকালের কথা এখন বলা হচ্ছে, সেই ক্রান্তিকাল যখন শুরু হলো তখন যে কেউ তার কাছে গেলেন না, তার কারণ আসলে সেখানেই নিহিত যে বাংলাদেশের 4 দশকের বেশি সময়ের রাজনীতিতে এই দুই নেত্রী এতটাই অবিসংবাদিত হয়ে উঠেছেন যে তাদের সরিয়ে না দিলে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে ওলট পালট করে ফেলার কোনো সুযোগ তৈরি হয় না। এই যে এত এত বছর ধরে তারা যা রাজনীতি করছেন সব ভুল, এই দুই নেত্রীর ভেতরকার যে ধরনের একটা রাজনৈতিক রেষারেষি, যে রেষারেষি এর চেয়ে অনেক আক্রমণাত্মক ভাষায়, এর চেয়ে অনেক শত্রুতাপূর্ণ ভাষায়, এমনকি পশ্চিমের ডেভেলপড গণতন্ত্র, উন্নত গণতন্ত্রের দেশ ব্রিটেনে, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায় আমরা দেখি, পত্রিকার পাতার শিরোনাম হতে দেখি, সেটাকে বাংলাদেশে যেন দুই নারীর ঝগড়া, দুই নেত্রীর একটা বিশেষ চরিত্রগত দুর্বলতা সেই হিসাবে প্রকাশ করে দুই নেত্রীর যে রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা, তাদের রাজনীতির কেন্দ্রে থাকার মাধ্যমে বাংলাদেশের রাজনীতির যে পরিমাণ, মানে রাজনৈতিক নেতৃত্বের যে জনঘনিষ্ঠ হয়ে ওঠা, এবং বাংলাদেশের রাজনীতিকে ক্যান্টনমেন্ট থেকে বের করে রাজপথে নিয়ে আসা, এই বিষয়গুলোকে একরকম তুচ্ছ করা হয়েছে দীর্ঘ সময় ধরে। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া এক অনন্য চরিত্র এই কারণে যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি, শুধু তাই নয়, তিনি পৃথিবীর মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেনজির ভুট্টো। বেনজির ভুট্টোকেও আততায়ীরা সরিয়ে দেয়। খালেদা জিয়া বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন, সে কারণেই তিনি শুধু অনন্য বৈশিষ্ট্যের অধিকারী তাই নয়, তিনি ছিলেন বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর একজন সর্বজন গ্রাহ্য নেতা, যিনি কিনা একই সঙ্গে একই মঞ্চে ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোকে আনতে পারতেন, যিনি কিনা এক পক্ষে বাংলাদেশের নানা আকীদার, নানা পথে বিভক্ত ইসলামপন্থী বা ডানপন্থার রাজনীতিমুখী দলগুলোকে একত্র করতে পারতেন, যিনি বাংলাদেশের সেনা সদরে জন্ম নেওয়া, ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপিকে একই সঙ্গে একটা ইসলামী আত্মপরিচয়, মানে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের আত্মপরিচয়ের রাজনীতির মাধ্যমে একটা ইউনিক রাজনীতির সূচনা করেন বাংলাদেশে। সেই অর্থে যে রাজনীতি আওয়ামী লীগের সেকুলার ধর্মনিরপেক্ষতার রাজনীতির বিপক্ষে বা বিরুদ্ধে একটা সত্যিকারের অন্য রাজনীতির সূচনা করবে, কিংবা অন্য রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করে তুলবে, সেই রাজনীতিকে তিনি যেমন নেতৃত্ব দেন, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে তিনি যেমন নেতৃত্ব দেন, যেখানে তিনি আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ, মানে বাংলাদেশের সংবিধানে 72-এর সংবিধানের বাঙালি জাতীয়তাবাদের পাশাপাশি বাংলাদেশি জাতীয়তাবাদ, যেখানে ইসলামী আত্মপরিচয়, ধর্মভিত্তিক আত্মপরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই রাজনীতির প্রধান মুখ হয়ে ওঠেন একজন নারী হিসেবে, একজন মা হিসেবে, একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে। এবং তিনি কিনা বাংলাদেশের অপরাপর সকল মুসলিম ধর্মভিত্তিক, ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সর্বজন গ্রাহ্য নেতা হয়ে ওঠেন, যা কিনা বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে রাজপথে গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানে আমি এখন যখন চিন্তা করি, বা যে কেউ যখন চিন্তা করবেন যে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একজন নারী, তিনি এই পুরো রাজনৈতিক
শক্তিটার নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি সেই রাজনৈতিক শক্তির নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে মানে 90-92-94% মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, সে দেশে ইসলামী রাজনৈতিক দলগুলো, বহু মতে পথে বিভক্ত রাজনৈতিক দলগুলোকে তিনি যে শুধু একরকম ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তিতে পরিণত করার শক্তি রেখেছিলেন তাই নয়, এর মাধ্যমে তিনি সেই রাজনীতিতেও একটা নারীর অংশগ্রহণ, মধ্যপন্থার জায়গা এবং যুক্তিগ্রাহ্যতার জায়গা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। সে কারণেই সম্ভবত -2 বাংলাদেশে এত জরুরি হয়ে পড়েছিল। বাংলাদেশের রাজনীতি নানাভাবে পাল্টে যাচ্ছে খালেদা জিয়ার জীবনাবসানের মধ্য দিয়ে, কিংবা খালেদা জিয়াকেও রাজনীতির পরিসরে আসতে না দেওয়ার মাধ্যমে সেই 2024-এর আগস্ট থেকে এই যে সকল ইসলামপন্থী দলকে ঐক্যবদ্ধ করতে পারেন, যিনি কিনা হেফাজতে ইসলামের মঞ্চেও গিয়ে উঠতে পারেন, যিনি কিনা জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদেরকে পরামর্শ দিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করতে পারেন, যার কথা বললাম যে মামুনুল হকের বাবা আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল খালেদা জিয়ার সঙ্গে, যিনি কিনা ওই 4 দলীয় জোটেরও একজন গুরুত্বপূর্ণ মানে শরিক ছিলেন। যে 4 দলীয় জোট 2001-এ ক্ষমতায় এলো, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্য জোট, বিএনপি আর জাতীয় পার্টি, এরশাদ সাহেবের সাথেও তিনি তখন ঐক্য করেছিলেন। পরে এরশাদ সাহেব বেরিয়ে গেলেন, সেখানে এলো জাতীয় পার্টির আরেকটি অংশ, নাজিউর রহমান মঞ্জুরের অংশ। কিন্তু এই যে মানে সকল রাজনৈতিক ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করবার যেমন আর কেউ রইল না, তেমনি এই যে নানা পক্ষ নাড়িয়ে গেল, যাদের মধ্যে অনেকেই বাংলাদেশের চরিত্রটাই বদলে ফেলতে চায়। কেউ বলছেন বাংলাদেশের নারীদের 4 ঘন্টা কাজ করা উচিত, কেউ বলছেন বাংলাদেশের নারীদের আর বের হওয়া উচিত না, কেউ বাংলাদেশের নারীরা কে কোন পোশাক পরবেন ঠিক করে দিচ্ছেন, কিংবা আবার আমরা দেখছি যে ভয়াবহ অশ্লীল স্লোগান ছাড়া বাংলাদেশে আসলে বোধহয় ফ্যাসিবাদ বিরোধী কিংবা মানে ভারত বিরোধী তার রাজনীতি করা যাচ্ছে না। এই পুরো প্রক্রিয়াটা সম্ভব হচ্ছে এমন একটা পরিস্থিতিতে যখন খালেদা জিয়ার মতো সর্বজন গ্রাহ্য ওই রাজনীতির আর কোনো নেতা অবশিষ্ট নাই। সেই জায়গাটা কি কখনো তারেক রহমান নিতে পারবেন? তারেক রহমান বিএনপিকে যেভাবে পাল্টে ফেললেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অবসানের সাথে সাথে, তিনি নেতৃত্বের কেন্দ্রে আসার সাথে সাথে তাকে যেভাবে ইসলামপন্থী দলগুলো ছেড়ে গেল এবং তিনি যেভাবে ইসলামপন্থী দলগুলোকে ছেড়ে গেলেন, বা তিনি সর্বজন গ্রাহ্য যখন হয়ে উঠতে পারলেন না, তখন কি সত্যি বাংলাদেশে ওই ধর্মনিরপেক্ষতার আওয়ামী লীগের রাজনীতির বিরোধী যে রাজনীতি, অ্যান্টি আওয়ামী লীগ শক্তিটা, সেই শক্তিটা আসলে কেমন চেহারা নেবে তা ক্রমাগতভাবে একটা শঙ্কার কারণ হয়ে উঠেছে গত কমাসে। এবং খালেদা জিয়ার জীবনাবসানের মাধ্যমে নিশ্চিতভাবেই ওই পক্ষের ঐক্য আর কখনো, কিংবা রাজপথে ফয়সালার যে রাজনীতি, মানে ষড়যন্ত্রের রাজনীতি বাদ দিয়ে, গুপ্ত রাজনীতি বাদ দিয়ে, নানা রকম মেটিকুলাস ডিজাইনের রাজনীতির বাইরে জনসমর্থন নিয়ে রাজপথে ফয়সালা করার রাজনীতিতে ওই পক্ষটিকে আবার ঐক্যবদ্ধ করা যাবে এমন কোনো কেন্দ্র, এমন কোনো ভর কেন্দ্র খালেদা জিয়ার পরে কিন্তু আর দেখা যাচ্ছে না। তারপর এই যে খালেদা জিয়ার জীবনাবসানের মাধ্যমে ওই রাজনীতিতে, মানে ডানপন্থা ঘেঁষা মধ্যপন্থার রাজনীতি কিংবা ডানপন্থার রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি, ওই রাজনীতির নেতৃত্বে বা নেতৃস্থানীয় পদে আর কখনো কোনো নারীকে দেখা যাবে, সে প্রত্যাশা করাও একটা বাতুলতা মাত্র। কারণ মনে রাখবেন, ওই দলগুলো নেতা হিসেবে খালেদা জিয়াকে মেনে নিয়েছিল রাজপথে গ্রহণযোগ্যতার জন্য, কিন্তু ওই দলগুলোর কোনোটিতে নেতৃত্ব স্থানীয় পদে সেই দলগুলোর গঠনতন্ত্র অনুযায়ী নারীদের অংশগ্রহণের কোনো সুযোগ নাই। কাজেই বাংলাদেশের রাজনীতি বড় ধরনের চেহারার পরিবর্তন হলো খালেদা জিয়ার জীবনাবসানের মাধ্যমে, তার রাজনৈতিক জীবনের অবসানের মাধ্যমে যেই ঘটনা ঘটা শুরু করেছিল। রাজনীতির চেহারা পাল্টে গেলে অনেক ক্ষেত্রেই দেশের চেহারাও পাল্টে যায়। খালেদা জিয়ার মৃত্যু সে আশঙ্কাও তৈরি করে। খালেদার মৃত্যুতে হাসিনার শোক রাজনীতিতে শিষ্টাচারের অন্যতম নিদর্শন।
আসলে আজকে বাংলাদেশ বিশেষ করে একটি জায়গায় আটকে গেছে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আটকে গেছে। সব খবর যেন সেখানেই কেন্দ্রীভূত হয়ে গেছে। কারণ একটি ইতিহাসের একটা পতন হয়েছে। আমি আগের ভিডিওতেও বলেছি, খালেদা জিয়াকে আমি যদি ব্যক্তিগতভাবে দেখি, যে আমি প্রথম দেখেছি বিশেষ করে তিনি প্রধানমন্ত্রী হলেন, আমরা তখন স্কুলে 91 সালে স্কুলে পড়ি। তখন আসলে আমরা রাজনীতিও কিছু বুঝি না, কিন্তু জানলাম দেখলাম যে একজন প্রধানমন্ত্রী। আগে এরশাদ আমলটা বুঝি যে বাংলাদেশের সরকার মানে এরশাদ, প্রেসিডেন্ট মানে এরশাদ। এরশাদ বলতে, সরকার বলতে আমরা সেই সময় বুঝতাম এরশাদ। জিয়াউর রহমানের আমলের কথা আমার কোনোভাবেই স্মরণ নেই। তার মৃত্যুর কথাও, মৃত্যুর খবরও আমার মেমোরিতে নাই। তখন হয়তো সবে জন্ম নিয়েছি, 2-1 বছর বয়স। যাই হোক, খালেদা জিয়ার আমলটায় তখনও রাজনীতি বুঝি না। 91-এর প্রথম মেয়াদের প্রধানমন্ত্রী যখন, তখনও রাজনীতি কি জিনিস, কি সরকার, কি দল আসলে বুঝি না। তারপরে আস্তে আস্তে একটু বুঝতে ধরলাম, দেখলাম যে একজন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সেই মেয়াদ গেল। এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় এলো। আওয়ামী লীগ ক্ষমতায় দায়িত্ব পালন করে অত্যন্ত সুন্দরভাবে 5 বছর দায়িত্ব পালন করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিল আওয়ামী লীগ। আবার বিএনপি ক্ষমতায় এলো। এই দেখলাম 2001-06 স্মৃতিটাই আসলে রাজনীতি কি জিনিস বা রাজনীতির নোংরামি কি জিনিস, সেটা 2001-06 আমলটাকে বুঝি। 91-96 আমলে খালেদা জিয়ার শাসন আমলটা খুব সম্ভবত ভালোই ছিল। অবশ্যই তিনি বাংলাদেশের 55 বছরের শাসন আমলের 10 বছর তিনি শাসন করেছেন, দেশ চালিয়েছেন। এই জন্য তিনি ইতিহাসের অংশ হয়ে থাকবেন। খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। আগামীকাল বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা আপনারা সংবাদ মাধ্যমের কল্যাণে জেনেছেন। আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই যে ডক্টর ইউনূস, দিয়ে এই কর্মসূচিগুলো ঘোষণা করে। এবং সকালে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এই জন্য বৈঠকের শেষে আইন উপদেষ্টা বৈঠকের সিদ্ধান্তগুলো জানান এবং প্রধান উপদেষ্টা তার ভাষণেও বলেছেন যে বুধবার বাদ জোহর, আগামীকাল বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং তার দাফন হবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই। আজকে খালেদা জিয়ার মৃত্যুতে সবচেয়ে বেশি যেটি আমার কাছে ভালো লেগেছে, উগ্রবাদের চর্চা আছে, বিএনপিতে আছে, আওয়ামী লীগে আছে, কিন্তু উগ্রবাদের চর্চার বাইরে শেখ হাসিনা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন। আজকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শোক বার্তা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপি পরিবারের সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন। শেখ হাসিনার বার্তা। একই সাথে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, যাকে আওয়ামী লীগের আগামীর কাণ্ডারি মনে করা হয়, তিনিও আজকে খালেদা জিয়ার মৃত্যুতে একটি অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানাচ্ছি। দেশের এই সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। অতীতের
নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে তার মৃত্যু বর্তমানের বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা। তার অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা। সত্যিকার অর্থে বাংলাদেশ এই মুহূর্তে এক রাজনীতির এক চরম যুগ সন্ধিক্ষণে। এই যুগ সন্ধিক্ষণে তখন বেগম খালেদা জিয়ার মৃত্যুটা আসলেই বেদনার। তবে আমি আগের ভিডিওতেও বলেছি যে খালেদা জিয়ার যে অনুপস্থিতিতে, এই অনুপস্থিতিটা হয়তো প্রাকৃতিকভাবে আল্লাহ বেশ আগে থেকেই এটাকে তৈরি করে ফেলেছেন। তার পুত্র তারেক রহমান অনেক দিন ধরেই বিএনপির দায়িত্ব পালন করছেন, কার্যত বলা যায় বিএনপি পরিচালনা করছেনই বলা যায়। গত 1 দশক যাবত অ্যাক্টিভ তারেক রহমানই পরিচালনা করছেন। সেই জায়গা থেকে খুব একটা সমস্যা হবার কথা নয়, তারপরেও সমস্যা। ওই যে আমি আগের ভিডিওতে বলেছি যে 2 নেত্রীর 1 নেত্রী মাইনাস হয়ে গেল, এবং এই মাইনাসে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় যে শিষ্টাচার দেখালেন, এটি খুব নজিরবিহীন এবং অত্যন্ত ইতিবাচক। শেখ হাসিনা এর আগেও খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকো যখন 2015 সালে মৃত্যুবরণ করেছিলেন, তখনও কিন্তু শেখ হাসিনা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়েছিলেন। জানাতে পারেননি, খালেদা জিয়ার সাথে সরাসরি দেখা হয়নি। বিএনপির পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে সেটি অ্যাকসেপ্ট করা হয়নি। কিন্তু শেখ হাসিনা নজির স্থাপন করেছেন এর আগেও। আমরা এগুলোকে ইতিবাচক দেখতে চাই, আমরা বাংলাদেশের রাজনীতিকে ইতিবাচক দেখতে চাই। যারা উগ্রপন্থী আওয়ামী লীগেও আছেন, উগ্রপন্থী বিএনপিতেও আছেন। দিন শেষে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হবে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। উগ্রপন্থীদের যেন বিএনপিতেও স্থান না হয়, আওয়ামী লীগেও যেন স্থান না হয়। যারা নীতি নির্ধারক তাদের এগুলো খেয়াল করা উচিত। হ্যাঁ, অনেক সমালোচনা আছে, শেখ হাসিনা থেকে গ্রেনেড হামলা করে মেরে ফেলতে চেয়েছে, এটা করেছে সেটা করেছে, বিভিন্ন কিছু। খালেদা জিয়া এমন মন্তব্য করেছেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়ে গ্রেনেড হামলা নিজেরা করেছেন। এই যে গত 17 অক্টোবর এই যে ক্যাঙ্গারু কোর্ট থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে রায় হলো, তখন সেই রায়ে খালেদা জিয়া সন্তোষ প্রকাশ করেছিলেন। যাই হোক, অনেক কিছু আছে, কিন্তু তারপরে শিষ্টাচারের উপরে, উদারতার উপরে রাজনীতি হতে পারে না। আমরা চাই বাংলাদেশে একটা শিষ্টাচারের রাজনীতির চর্চা হোক। আমি বারবারই বলছি, উগ্রপন্থীদের থেকে বাংলাদেশের রাজনীতি মুক্ত হোক। আমরা এটাই প্রত্যাশা করি। আমরা এই সজীব ওয়াজেদ জয় কিংবা শেখ হাসিনার এই যে সমবেদনা জানানোটাকে ইতিবাচক হিসেবে দেখতে চাই, এবং বিএনপিও এই সমবেদনা জানানোটাকে আমরা আশা করব এই শোক কাটিয়ে কদিন পরে বিএনপি নিশ্চয়ই শেখ হাসিনাকে কিংবা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ দেবেন যে আমাদের শোকে আপনারা পাশে ছিলেন। এটি আমার বিশ্বাস, পরিবর্তিত রাজনীতিতে এটি ঘটবে। যদি না ঘটে, এটি রাজনীতির জন্য দুর্ভাগ্য হবে, এবং সেই দুর্ভাগ্যের ফল যারা ইতিবাচক রাজনীতি চাইবেন না, বিএনপি যদি না চায়, সেই ফল বিএনপিকে ভোগ করতে হবে। এখন দেখার বিষয়, আমরা খালেদা জিয়ার আজকের এই শোক রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। আমরা শোক জানাই, আমরা আবারও সমবেদনা জানাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।